নমস্কার বন্ধুরা, আমার নাম রিমঝিম। আজ আমি আপনাদের সাথে আমার জীবনের এমন একটি গোপন অধ্যায় শেয়ার করতে যাচ্ছি, যা শুনলে হয়তো আপনারা আমাকে চরিত্রহীন বলবেন, আবার কেউ কেউ হয়তো আমার একাকিত্বটা অনুভব করতে পারবেন। এই গল্পটা শুধু শরীরের নয়, এই গল্পটা মনের এক অদ্ভুত নিষিদ্ধ চাহিদার। গল্পটি শোনার আগে প্লিজ বন্ধুরা, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমার মতো আরও অনেক গোপন না বলা কথা আপনারা শুনতে পান। আমার বিয়ে হয়েছে আজ প্রায় 5 বছর। আমার বরের নাম অয়ন। অয়ন মানুষ হিসেবে ভীষণ ভালো, কিন্তু স্বামী হিসেবে সে বড্ড বেরসিক। ও একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করে। সারা দিন ল্যাপটপ আর ফাইল নিয়েই ওর জগৎ। বিয়ের প্রথম দিকে তাও একটু আধটু সময় দিত, কিন্তু গত 2 বছর ধরে ও যেন থেকেও নেই। একই বিছানায় আমরা শুই, কিন্তু আমাদের মাঝখানে থাকে 1 যোজন দূরত্ব। আমি পাশ ফিরে ওর দিকে তাকিয়ে থাকি, আর ও ল্যাপটপের স্ক্রিনে। আমার শরীরের ভেতরে যে একটা নারী আছে, তার যে কিছু ইচ্ছে আছে, সেটা অয়ন বুঝতেই চায় না। আমাদের এই 3 রুমের ফ্ল্যাটে আমি আর অয়ন ছাড়া আরও একজন থাকে। তার নাম আবির। আবির হলো অয়নের দূর সম্পর্কের পিস্তুত ভাই। ঢাকায় এসেছে MBA করবে বলে। আমাদের বাড়িতেই একটা রুম নিয়ে থাকে। ছেলেটার বয়স 23-24 হবে। ফর্সা গায়ের রং, জিমে যাওয়া শরীর, আর চোখে মুখে সবসময় একটা দুষ্টু হাসি লেগে থাকে। আবির আসার পর থেকে আমার নিস্তেজ দুপুরগুলো একটু অন্যরকম হতে শুরু করলো। অয়ন অফিসে চলে যাওয়ার পর আবির কলেজে বা কোচিংয়ে না থাকলে আমরা দুজনেই বাড়িতে থাকতাম। প্রথম সম্পর্কটা খুব স্বাভাবিক ছিল। বৌদি চা দাও, বৌদি আজ রান্নাটা দারুণ হয়েছে, এর মধ্যেই সীমাবদ্ধ ছিল। কিন্তু আমি লক্ষ্য করতাম আবিরের চোখ জোড়া মাঝে মাঝেই আমার ওপর আটকে থাকত। বিশেষ করে দুপুরে যখন আমি স্নান করে ভেজা চুলে বারান্দায় কাপড় মেলতে যেতাম, তখন আর চোখে দেখতাম আবির ওর রুমের জানালা দিয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি দেখেও না দেখার ভান করতাম, কিন্তু সত্যি বলতে কি, আমার বুকের ভেতরটা তখন ধক করে উঠত। বহুদিন পর কোনো পুরুষের লোলুপ দৃষ্টি আমার ওপর পড়ছে, এটা এক অদ্ভুত ভালো লাগা তৈরি করছিল আমার ভেতরে। সেদিন ছিল শ্রাবণ মাসের এক বৃষ্টি ভেজা দুপুর। অয়ন ট্যুরে গেছে 3 দিনের জন্য। বাড়িতে আমি আর আবির। আকাশ কালো করে মেঘ জমেছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে। আমি ড্রয়িং রুমে বসে টিভি দেখছিলাম। আবির এসে পাশে বসল। বৌদি, আজ যা ওয়েদার, কফি হবে নাকি 1 কাপ? আবির বেশ ঘনিষ্ঠ হয়েই কথাটা বলল। আমি হেসে বললাম, শুধু কফি নাকি সাথে পকোড়াও চাই? আবির আমার চোখের দিকে তাকিয়ে একটু বাঁকা হেসে বলল, তুমি যা দেবে তাই খাবো, তোমার হাতের সবকিছুই আমার অমৃত লাগে। ওর গলার স্বরটা কেমন যেন ভারী শোনালো। আমি একটু লজ্জা পেয়ে রান্নাঘরে চলে গেলাম। কফি বানাচ্ছি, হঠাৎ লোডশেডিং। পুরো ঘর অন্ধকার, বাইরে বৃষ্টির শব্দ। আমি মোবাইলের আলো জ্বালানোর চেষ্টা করছি, এমন সময় অনুভব করলাম আমার ঠিক পেছনেই কেউ দাঁড়িয়ে আছে। আবির। ওর শরীরের গরম নিঃশ্বাস আমার ঘাড়ে এসে পড়ছিল। অন্ধকারে আমি নড়তে পারছিলাম না। আবির ফিসফিস করে বলল, বৌদি, ভয় পাচ্ছ? আমি কাঁপা কাঁপা গলায় বললাম, না, তুমি মোমবাতিটা একটু খোঁজো না। আবির আমার কথার উত্তর না দিয়ে আমার আরও কাছে এগিয়ে এলো। আমার পিঠের সাথে ওর বুকের স্পর্শ লাগলো। আমার শরীরটা অবশ হয়ে আসছিল। ও আমার কানের কাছে মুখ নিয়ে এসে বলল, অয়নদা তো তোমাকে বোঝে না বৌদি, আমি দেখি তোমায়। রোজ রাতে তুমি যখন বারান্দায় এসে দীর্ঘশ্বাস ফেলো, আমার খুব কষ্ট হয়। এত সুন্দর একটা শরীর, এত সুন্দর একটা মন, সব কি এভাবেই নষ্ট হবে? ওর কথাগুলো আমার বুকে তীরের মতো বিচ্ছিল। ও ঠিকই তো বলছে, অয়ন তো আমার খোঁজ রাখে না। আবির আমার কোমরে আলতো করে হাত রাখল। আমি ছিটকে সরে যেতে পারতাম, ওকে থাপ্পড় মারতে পারতাম, কিন্তু আমি পারলাম না। আমার শরীরের ভেতরে জমে থাকা দীর্ঘদিনের তৃষ্ণা যেন ওই স্পর্শে জেগে উঠল। আমি বললাম, আবির, এসব ঠিক না, তুমি ছোট ভাইয়ের মতো। আবির আমার কথায় বাধা দিয়ে আমাকে নিজের দিকে ঘুরিয়ে নিল। অন্ধকারেও আমি ওর চোখের জলজলে দৃষ্টি অনুভব করতে পারছিলাম। ও আমার হাত দুটো ধরে বলল, সব সম্পর্ক কি সমাজের নাম দিয়ে বিচার হয় বৌদি? আমার দিকে তাকাও। তুমি কি চাও না কেউ তোমাকে একটু আদর করুক, কেউ তোমাকে অনুভব করুক? ওর কথাগুলো ব্ল্যাকমেলের মতো শোনাচ্ছিল না, বরং মনে হচ্ছিল ও আমার মনের গভীরতম গোপন ইচ্ছেগুলোকেই শব্দে প্রকাশ করছে। ও আমাকে ইমোশনালি দুর্বল করে দিচ্ছিল। আমি নিজের অজান্তেই ওর বুকে মাথা রাখলাম।
আমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। আবির আমাকে জড়িয়ে ধরল। সেদিন সেই অন্ধকারে আমাদের মধ্যে আর কোনো কথা হয়নি। ও আমার চিবুকটা ধরে মুখটা উঁচিয়ে ধরল। বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে, সেই আলোয় আমি ওর মুখটা এক পলক দেখলাম। ওর চোখে কোনো দ্বিধা নেই, আছে শুধু তীব্র আকাঙ্ক্ষা। ও যখন ওর ঠোঁট দুটো আমার ঠোঁটের উপর রাখল, আমি নিজেকে আর ধরে রাখতে পারলাম না। অয়নের প্রতি জমে থাকা অভিমান আর নিজের শরীরের অবদমিত চাহিদা সব যেন আগ্নেয়গিরির মতো ফেটে পড়ল। আমি ওর গলার কাছে হাত দিয়ে ওকে আরও নিবিড়ভাবে কাছে টেনে নিলাম। ওর শরীরের শক্ত পেশিগুলো আমার নরম শরীরের সাথে মিশে যাচ্ছিল। ও আমার শাড়ির আঁচলটা সরিয়ে দিয়ে আমার গলায় কাঁধে মুখ ডুবিয়ে দিল। আমার মনে হচ্ছিল আমি এত বছর পর বেঁচে আছি। সমাজ, সংসার, অয়ন সব কিছু তখন আমার কাছে তুচ্ছ মনে হচ্ছিল। সেদিন দুপুরে আমরা ড্রয়িং রুমের কার্পেটেই একে অপরের সাথে মিশে গিয়েছিলাম। ওর স্পর্শে আমার শরীরের প্রত্যেকটি লোমকূপ জেগে উঠেছিল। ও যখন আমার বুকে হাত বোলাচ্ছিল, আমার মনে হচ্ছিল এক অদ্ভুত শিহরণ বিদ্যুৎ চমকের মতো আমার শরীরে খেলে যাচ্ছে। আমি ওর চুলে বিলি কেটে দিচ্ছিলাম, আর ও আমাকে পাগলের মতো আদর করছিল। আমাদের সেই সম্পর্কের কোনো নাম ছিল না, কোনো ভবিষ্যৎ ছিল না, ছিল শুধু বর্তমানের এক তীব্র ভালো লাগা। এরপর থেকে এটা আমাদের নেশায় পরিণত হলো। অয়ন অফিসে গেলেই আমাদের লুকোচুরি খেলা শুরু হতো। আবির আমাকে নানাভাবে উত্ত্যক্ত করত। কখনো রান্নাঘরে এসে পেছন থেকে জড়িয়ে ধরত, কখনো বাথরুম থেকে বের হওয়ার সময় ইচ্ছে করে ধাক্কা দিত। একদিন আমি শাড়ি পাল্টাচ্ছিলাম, দরজাটা ভেজানো ছিল। আবির হুট করে ঘরে ঢুকে পড়ল। আমি লজ্জায় কুকড়ে গেড়ে বুকে কাপড় চেপে ধরলাম। আবির হাসতে হাসতে বলল, লজ্জা পাচ্ছ কেন বৌদি? আমি তো পর কেউ না। আমি কৃত্রিম রাগ দেখিয়ে বললাম, বের হব এখান থেকে অসভ্য ঠেলে। আবির এগিয়ে এসে আমাকে দেয়ালের সাথে চেপে ধরল। ওর চোখে সেই পরিচিত দুষ্টুমি। বলল, তুমি যত রাগ দেখাও তোমাকে তত বেশি সুন্দর লাগে। জানো আজ তোমাকে এই অবস্থায় দেখে আমার কি ইচ্ছে করছে? আমি নিচু গলায় বললাম, কি? ও আমার কানের লতি কামড়ে দিয়ে বলল, ইচ্ছে করছে তোমাকে এখনই খেয়ে ফেলি। বলেই ও আমাকে কোলে তুলে বিছানায় নিয়ে গেল। ওর এই অধিকার বোধ, এই পাগলামি আমার ভীষণ ভালো লাগত। অয়ন কোনোদিন আমাকে এভাবে চায়নি। আবিরের কাছে আমি ছিলাম রানীর মতো, আবার কখনো বা দাসীর মতো, যাকে ও যখন যেভাবে খুশি আদর করতে পারে। কিন্তু পাপ কোনোদিন চাপা থাকে না। আমাদের এই সম্পর্কের কথা অয়ন হয়তো আজ জানে না, কিন্তু আমার নিজের বিবেকের কাছে আমি প্রতিদিন প্রশ্নবিদ্ধ হই। আবার যখন আবির আমার দিকে ওই কামুক দৃষ্টিতে তাকায়, আমি সব ভুলে যাই। আমি জানি এই সম্পর্কের পরিণতি ভয়ঙ্কর হতে পারে, কিন্তু দিদির মতো বা মায়ের মতো স্নেহ করতে গিয়ে কখন যে আমি ওর প্রেমিকা হয়ে গেলাম, কখন যে ওর শরীরের গন্ধে আমি মাতাল হতে শুরু করলাম, তা আমি নিজেও জানি না। বন্ধুরা, আপনারা হয়তো আমাকে ঘৃণা করছেন, কিন্তু বিশ্বাস করুন, একাকিত্ব মানুষকে এমন পথে নিয়ে যায় যেখানে ঠিক ভুলের বিচার থাকে না। আবির আমাকে ব্ল্যাকমেইল করেনি ঠিকই, কিন্তু ও আমার দুর্বলতার সুযোগ নিয়েছে নাকি আমি ওকে সুযোগ দিয়েছি, সেটা আজও আমি বুঝে উঠতে পারিনি। আমাদের এই নিষিদ্ধ গল্পটা এখানেই শেষ করছি না, কারণ জীবন তো এখনো চলছে। গল্পটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে তবে লাইক ও শেয়ার করতে ভুলবেন।